ওই যে কালো ধোয়ার ভেতর দিয়ে আঁখি কেমন উড়ে যাচ্ছে। কে উল্লাস, কে আঁখি, কি হয়েছিল আঁখি? কি এবার তাহলে আপনারা আসুন, আমরা ফিরে যাই সেই দিনগুলোতে। নমস্কার। শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, মা তারার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে, বাবা লোকনাথের চরণ ধুলোকে পাথেয় করে উপস্থিত যাত্রামোদী দর্শক মণ্ডলী, হরিনাম সংকীর্তন কমিটিকে নবনাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি ও আন্তরিক সাধুবাদ জানিয়ে শুরু করেছি আজকের যাত্রাপালা চোখের জলে নিভল চিতা। রচনা শ্রী বিমান মণ্ডল, সুর প্রচলিত, আবহ মাস্টার পিন্টু ও তার সম্প্রদায়, ধ্বনি মাস্টার রাজা, আলো মাস্টার অজয়, রূপসজ্জা ও মহিলা শিল্পী নিউ শিল্পী মহল দুর্গাপুর, সম্পাদনা ও নির্দেশনায় শ্রী অসীম পাল। চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। শোনো, কিন্তু তোমার কোনো কথাই শুনবো না। ডাকাত কোথাকার! ডাকাত? কি ডাকাতি করলাম? আখির মন আর আখির হৃদয়। তাই বুঝি? হ্যাঁ গো মশাই, তাই। আই যদি হয় ইচ্ছে করে ডাকাত হয়ে তোমার আমি দেহরত্নটা লুট করে নিই। এই ছাড়ো 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 বলছি। না, কিছুতেই ছাড়বো না। প্লিজ পল্লব, আমায় ছেড়ে দাও। এখন যদি কেউ দেখে ফেলে? আরে দেখুক, তাতে ক্ষতি কি? আমার যে ভীষণ ভয় করে। ভয়? কিসের ভয় আখি? আমার মতো গরিবের মেয়েকে তোমার বাড়িতে যদি না মেনে নেয়? ভয় কি আখি? তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালের। তোমার আমার ভালোবাসা কে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে নাকি? কোনো দিন পারবে না। পল্লব, আখি, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা। ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা।
রাসলীলা কি দেখলু রে বাবুচা, নয়ন জুড়িয়ে গেল। সে রাধিকার যেমনি ডাটবো কি বলে তেমনি আটবো। এই বয়সে চুপ কর, চুপ কর হারামজাদা। প্রেমের আবার বয়স কি রে? তাছাড়া কি বলে ওর সময় এমন কি বা হয়েছে? বেশি নয়, 12 কি 13, মাসি বলে আরো কম। তোর মাসির কথা ওই স্মরণ করে দিলি। তোর মাসি যেভাবে চলে যাবে তাহলে ভাবতেও পারিনি রে। না না, কেন রে মেসো, আবার আমি তোমার বিয়ে দেবো। এই, ঠিক বলছিস বোঝা। কি বলে আবার আমার বিয়ে হবে? হবে না মানে? তুমি যে হচ্ছে কলির লব কাটতি, শুধু মাথায় টাক পড়েছে আর 2-4টে দাগ না হয় নড়ে। এগুলো বয়সের দোষ নয় রে বোঝা, অম্বল। এই অম্ল রোগে যৌবনটা করে ভাসিয়ে গেল। হ্যাঁ রে বোঝা, বলি তোর হাতে ওটা কি রে? মালা। মালা? তাই কি জ্বালা রে বাবা, তো মালা লিখে ঘুরঘুর করছিস কেন? আজ যে মেয়েকে সামনে পাবো তার গলায় পরিয়ে দেবো। উড়িষ্যালা তোর রক্ত মন্দ নয় দেখছি। আখিকে আমার বড় ভালো লাগে। বড় ভালো লাগে, লাগাচ্ছি। ওটাকে বাদ দিয়ে কি বলে মালা দিও বাপ। কেন? ওকে ঘিরে না আমার অন্যরকম বাসনা আছে। বাসনা? এই বুড়ো বয়সে প্রেমে পড়েছি না কি মেসো? এখনো পড়িনি রে বোচা, তবে কি বলে পড়বার চেষ্টা করছি। রে বোচা, কি মেসো? ওর সঙ্গে ওই ছোড়াটা কে রে? পাখি, সাধুর সমন্তের বেটা। পাঠা। ছি, 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 ছি। যার ধর্মসভা করে রসা তলে গেল রে। কলিকালে কি হাল আর হরিণ চাটে কিনা বাঘের গাল। তুমি যে বস্তম হয়ে চুপ কর হারামজাদা। আমার প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম। ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, যায়। তাই মালাটা দিয়ে আসি। খবরদার, খবরদার বোঝা, ওই আখির গলায় মালা দিবি রে। ও আমার রাধিকে। মালা দিবি রে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল বলে মালা দিবি রে? আজ বউ নিয়ে বিয়ে করে তবে আমি ঘরে যাব। এই বলে রাখলো। খবরদার, খবরদার বোঝা, আখির গলায় মালা দিবি রে। ও রাধিকে। শালা কতদিন পর ওই তো এলছে, দুলছে, ডুবছে, উঠছে বোঝা। এখন আমি কি করি? এই ঝোপের আড়ালে বসে মশা চাবড়াই আর এই রাসলীলা দেখি। আর ওই যে কি বলে গানের অর্থ ভজন। তুমি আমার প্রেম বাগিচার ঘুরে শিশির ভেজা গোলাপ। তোমার সৌরভে চিত্ত আজ আমার পরিপূর্ণ। তাই আজ থেকে আঁখি শুধু পল্লবের আর পল্লব শুধুই আঁখির। একি এ আমার অঙ্গীকার। তোমার ভালোবাসায় এই প্রতিদান দিলে পল্লব? ঠিক তাই আঁখি, আজ থেকে তুমি আমার আর আমি তোমার জীবন সাথী হলাম। বাই আঁখি, বাই। জীবন সাথী? কি রে বেনে? ওই দেখো বেনে বউ আড়ালে বসে সব কথা শুনবে। শোন রে বেনে শোন, আমার প্রিয়র কাছে যে বলে আয়, তুমি যদি হও ভ্রমর আমি তার ফুল, তুমি হও যদি কাণ্ড আমি তোমার মুকুল, তুমি যদি হও পল্লব আমি তোমার আঁখি। হাকি কে আপনি? শিকারি, এখানে কেন? আজ সারাদিন অনেক বালিহাঁস আর হরিণ শিকার করেছি, তাতে মন ভরেনি। তাহলে এখানে কেন এসেছেন? শিকার করতে চাই। মানব শিকার। ভুল জায়গায় এসেছেন, কারণ এই গ্রামের মাটি অনেক শক্ত, সহজে কেউ আছাড় কাটতে পারবে না। তাই ভাবছি এই গ্রামে শক্ত মাটিতে এমন মনোহরিণীর ফুল ফুটলো কি করে? যাকে আপনার নামটা কি জানতে পারি? আমার নাম নেই। সে কি নাম না জানা বনফুল? হ্যাঁ, এই ফুলের রং আছে, গন্ধ আছে, আবার কাঁটা আছে। চললে কোথা সুন্দরী, আমার পথ ছাড়ুন বলে দিচ্ছি। তুমি বোধহয় জানো না
শিকারী, তা শিকারী তার কোনোদিন হাত ছাড়া করে না। সব দেবো তোমাকে। আমাকে ছেড়ে দিন বলছি, না হলে কিন্তু হ্যাঁ? চলো। তুমি বোধহয় জানো না, আমি সাধু সামন্তর ম্যানেজার রজত রায়। আমি যা চাই তাই পাই, সহজে না পাই জোর করে আমি আদায় করি। এসো এসো চিৎকার করে লোক ডাকবো। সাহায্য চাইবে? এই পাণ্ডব বর্জিত গায়ে কেউ তোমার চিৎকারে সাড়া দিবে না। এসো, চলে এসো বলছি। দেবে দেবে, এই গ্রামের এখনো মানুষত্ব বোঝাই আছে। কার হারামজাদে, কার অত বড় হিম্মত আছে যে রজত রাজের কাজে বাধা দেয়? দেবে দেবে রাম, এই পরশুরাম মাতৃহন্তা নয়, পিতৃহন্তা নয়, শত্রুহন্তাই পরশুরাম। তার জন্য তোরা তো ভয় নেই রে বোন, ভয় নেই। এই রাম যখন এসে হাজির হয়েছে তখন কোনো সালা সাহস হবে না এই গায়ের বোনকে গায়ের মাটি থেকে তুলে নিয়ে যায়। এই মেয়েটার জন্য তোরা তো মাথা ব্যথা কিসে? এই মাথা আছে বলে এত ব্যথা, ওই মাথা থাকবে না। তার জন্য আমার এই হাত দুখানাই যথেষ্ট। কার সঙ্গে কথা বলছি তা তুই জানিস? আরে জানি জানি, একটা মানুষ রূপী দু পায়ে জানোয়ারের সঙ্গে কথা বলছি। হোসিয়ার সাধু সামন্তের পা চাটা কুত্তা, তৃতীয়বার ওই জঘন্য ভাষাটা ব্যবহার করলে আমি সারা তোর জিভটাকে টেনে ছিঁড়ে নেব রে জানোয়ার। এত দূর এর মধ্যে যদি প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে তুই এই সোনামুখী গ্রামের বাইরে চলে যাও। এই গ্রামের জেলে কিসের মজুদ দল তোর এই কুকীর্তির কথা জানতে পারলে তোর দেহটাকে কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে সোনামুখীর মতো প্রান্তে। ওরা বাঘ মেরে বাঁচে, সাম মেরে হাসে, আর শত্রু মেরে উল্লাসে নৃত্য করে। কথাটা মনে থাকে যে, কথাটা মনে থাকবে। আর তুইও মনে রাখিস, আমি আর কয়েকদিন পরে হব সাধু সামন্তর জামাই। আর তোর মতো ফুটো মস্তানকে যদি শাস্তা করতে না পারি, এটাই আমার নাম রজত রাম। চাষার মেয়ে, ভেঙে দেবো তোমার সুখের স্বপ্ন, বুঝে দেবো তোমার স্মৃতির চিহ্ন। মনে রাখো, আমার নাম রজত রায়। রামদা, ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দিত? ভয় নেই রে বোন, ভয় নেই। এই রাম যখন এসে হাজির হয়েছে তখন তোর কোনো ভয় নেই। কিন্তু কিন্তু তুই মুখ পড়ি যার সঙ্গে প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছিস তার পরিচয়টা ভালো করে জানিস? জানি, সে একজন ধনীর দোলাল, কিন্তু খাঁটি সোনা। মনের কষ্টি পাথরে ভালো করে যাচাই করে নিবি, কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না রে বোন। রামদা, আমি সত্যি কথাটা সোজা করে বলতে পারি, আমি বুক ফুলিয়ে সোজা পথে চলতে পারি, আমি মিথ্যার বুকে পাথর সরিয়ে মৃত্যুর ভয়কে জয় করে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠিন কঠোর ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। করুণা করতেই হবে। তুমি করুণা না করলে আমার ভাইটা যে ওই পরীক্ষায় বসতে পারবে না গো, ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে গোসাই কাকা। ক্ষতি এখন আমার ক্ষতি করে উদার মহানুভাব গরিবের দেবতা কি বলে অনেক তুমি পড়েছো, ততই ভজং মারো, তোমার কথায় আর আমি ভুলছি না। কি বলে কাকা, আপনি মাত্র তো 1000 টাকা দিয়েছিলেন। ও বাবা, একবার আকাশ থেকে বললে যে উল্লাস, ওই 1000 টাকা আজকে সুদ সমেত 3330 টাকা 30 পয়সা হয়েছে। বললে এতগুলো টাকা হয়ে গেছে? হ্যাঁ, আমি ওই স্টেশনে হকারি করে আমি ভাই বোনটাকে বড় করেছি, মানুষ করেছি, নিজে না খাইয়ে ওদের মুখে অন্ন তুলে দিয়েছি। আর আজ সামান্য কটা টাকার জন্য আমার ভাই ওই পরীক্ষায় বসতে পারবে না? না 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 না, হয় না।
কাকা, তোমাকে তোমাকে করুণা করতেই হবে গোসাই কাকা। এইবারের মতো তুমি করুণা করো। আমি তোমাকে নিজে কথা দিচ্ছি, আমি তোমার পাই টু পাই পয়সা মিটিয়ে দেবো। আর যদি পয়সা আমি না মিটিয়ে দিই, তাহলে তাহলে আমার মুখ দিয়ে রক্ত উঠবে গোসাই কাকা। তুমি এইবারের মতো করুণা করো। ও বাবুরা, তোমাকে আর আমি একটা টাকাও দেব না। কেন দেবে না? আমার আমার বন্ধুক রাখার মতো তো আর কিছুই নেই কাকা। কে বলেছে তোমার কে নেই? আরে আছে আছে, আছে? ওই যে কি বলে তোমার ওই ভগিনী। কি বললেন? আখি? হ্যাঁ, আখি, আখি, আখি। তুমি তো জানো হে উল্লাস, তোমার কাকি মারা যাওয়ার পর আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম কি, নিচে নামা ঝোঁক, এ কোনো জটিল রোগ। লোভ লালসা কামনা বাসনা চরিতার্থ করতে ওই নিচে নামা ঝোঁক। কাকা, ডাক্তার কাকা। শুনলাম টাকার অভাবে নাকি বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। হ্যাঁ কাকা, তাই যে আপনি ঠিকই শুনেছেন। আর সেই টাকার বিনিময়ে এই গোসাই কাকা আমার বোনকে কিনতে চাইছে কাকা। কি বললাম? নিচে নামা ঝোঁক, ওই বৃদ্ধ বয়সে মদন রোগ। এর ওষুধ কি কাকা? এই জুতোর মালা আর গাধার টুপি। তত বড় মুখ নয়, তত বড় কথা। তুমি তুমি আমাকে বাইরে লোক দিয়ে অপমান করালে হে উল্লাস, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। ওই, গায়ে নামাবলি আর মুখে কৃষ্ণ নাম বললে যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি গলায় ওই তুলসী মালা পরে অধর্ম করলে তোমার ওই মোরা শরীরটাকে শিয়াল শুকনোও খাবে না। আমার শরীর কিনা শেয়াল সেগুলোও খাবে না। তুমি তুমি আমাকে বাইরের লোক দিয়ে অপমান করালে হে উল্লাস, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। হ্যাঁ, গোসাই কাকা, এইবারের মতো ক্ষমা ঘন্না করে দিন। এই টাকা কোটা না পেলে তোমাকে আর আমি একটা পয়সাও দেব না। যে বোনের জন্য তোমার এত অহংকার, সেই বোনের হাত ধরে তোমাকে একদিন এই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তোমার এত দরদ, সেই ভয়ের লাঠি তোমাকে একদিন বুক পেতে দিতে হবে। আর তখন বুঝবে গোবর্ধন গোস্বামীর কথার দাম। আমার ভাই আমার ভাই পরীক্ষায় বসতে পারবে না কাকা। তোমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই। আমি একজন গরিব হবে পাখি ডাক্তার। তবু আমি চেষ্টা করে দেখব। বলো বলো তোমার কত টাকা প্রয়োজন? ডাক্তার কাকা, অবাক হয়ে যাচ্ছ তাই না? হ্যাঁ, আমি একজন গরিব হবে পাখি ডাক্তার। সারাদিন গোটা গ্রাম ঘুরে বেড়ায়, বড় কেউ একটা ডাকে না। আর যারা ডাকে তারা তারা আমার মতোই গরিব। আপনার এই করুণা আমি চিরকাল মনে রাখবো কাকা। আমি যদি কোনোদিন সুযোগ পাই শোধ করে দেবে তাই না? তা দিও। এই নাও। এতে 2000 টাকা আছে। ওই করবীর মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, হ্যাঁ, হ্যাঁ, এই টাকাটা না আমি বিলাসের কলেজে জমা দেবো কাকা। তারপর বিলাস ভাই আমার পরীক্ষায় বসবে, ও পাস করবে। হ্যাঁ হ্যাঁ, ও পাস করবে। ওকে কাকা, আর আমি ওকে আমার মতো ওকে হকারি করতে দেবো না। ওকে বলতে হবে না বাবু চা গরম, বাবু চা চাই, আপনারা কেউ চা খাবেন। আমি বলতে দেবো না কাকা ওকে। এই রেল কোম্পানি আমার দোকান ভেঙে দিয়েছে হকার উচ্ছেদ করার জন্য, কিন্তু আমার বোনটাকে ভেঙে দিতে পারেনি কাকা। আমি আমার ভাইকে লেখাপড়া শিখিয়ে ও পাস করবে, ও 10 জনের একজন হবে। তারপর আমি আরো বেশি করে পরিশ্রম করব, আমার বোনের বিয়ে দেবো। তারপর ওদের হাত ধরে ওই নিরাশার ঝড়ে ভেঙে যাওয়া আমি আশার খুঁটি দিয়ে আবার আমি নতুন করে গড়ে তুলবো কাকা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন কাকা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। গহনদানে আগুনের পরশ
সুস্বাদু করে তুলবো। এস, দিস ইজ মাই হবি অ্যান্ড মাই নেম ইজ ববি। ওয়ান পিস ছবি। হট, কে তুই? আই এম পূজা বিশ্বাস। উপযুক্ত মেয়ের উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে দিতে পারি। পূজা বাংলায় যাকে বলে ঘটক। আই মিন মিডল ম্যান। ঠিকই ধরেছেন। এই সেই জন্য এক কপি ফটো দরকার। আপনার বিয়ে দিতে না পারলেও ইয়ে দিয়ে ছাড়বে, কারণ আপনার মতো মেয়ে বিয়ে দেওয়া চারটেখানি কথা নয়। এখানে কে পাঠিয়েছে? আগে কেউ নয়, ঘটক সর্বত্র যেতে পারে। সাংবাদিকদের মতো আইন করে এই নিয়ম চালু করার জন্য আমরা সরকারের কাছে দরখাস্ত করি। সরকারি নিয়ম চালু করলে দেখছি আমার বেডরুমে ঢুকে যেতিস। অবশ্যই, কারণ মেয়েদের ওপেন বডি আমাদের দেখে নেওয়া দরকার, কারণ সাংসারিক জীবনে যাতে অশান্তি না হয়। তা আজ পর্যন্ত কজনে বিয়ে দিয়েছিস? অনেক, অগুন্তি, গ্যারান্টি দিয়ে কাজ করি। আজ পর্যন্ত তা সাকসেসফুল না হলে? নিজেই বিয়ে করে সাকসেস করি। আমার বিয়ে না পারলে? আপনার বিয়ে দিতে না পারলে আমি বিয়ে করে সাকসেস করব। এই জন্যে এই সব সময় থাকে আমার কাছে মালা। Get out! যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, এই মুহূর্তে এখন বেরিয়ে যাও, চাপ করে পিঠে চামড়া তুলে নেবো। ওরে বাবা, এই তো সাংঘাতিক মেয়ে। বিয়ে দেওয়াও যাবে না, আবার বিয়ে করাও ঠিক হবে না। সাংঘাতিক ডেঞ্জারাস মাল। গাল। বিয়ে নামক বন্দি জীবনে ববি নিজেকে আবদ্ধ রাখতে চায় না। আজকাল মডার্ন যুগে ক্লাব পার্টিতে খুশির জ্বরে ভাসতে ভাসতে জীবনটাকে এনজয় করতে চায়। একজন পুরুষের বন্ধনে নিজেকে আবদ্ধ না রেখে বহু প্রতি রাতে সাজবো নতুন প্রেমিকের সহধর্মিনী। সহধর্মী না হতে বলে সহধর্মিনী হওয়া যায় না ববি দেবী। হাউ লাভলি! তুমি কখন এসেছো সেবাব্রত? এইবার তোমার বাবার সাথে একটু দরকার ছিল। আর আমি কি তোমার জন্য কখন থেকে কল্পনা জাল বুনে চলেছি? আমার কথা বলছি, তোমার একবারও মনে পড়ে না? মনে পড়ে, তোমাদের সকলের কথা মনে পড়ে। মনে পড়ে গ্রাম বাংলার গরিব চাষিদের কথা, আর মনে পড়ে নিরন্ন নিরক্ষর নির্যাতিত রমণীদের মনের গোপন ব্যথা। দেখার উপশম বয়স্ক শিক্ষা। এই এই সেবাব্রত, সেবাব্রত, নোটি বয়। আচ্ছা আচ্ছা, তুমি কি অফিসের কাছে কিছুই বুঝতে পারো না বলে তো? সেটা বোধহয় ভাবা উচিত হবে না। সেবাব্রত, হ্যাঁ, এসেছিলাম সাধুবাবুর কাছে। কেন আজও প্রহ্লাদ ও রহিম শেখ তারা আজও ঋণ পায়নি, অথচ গ্রাম বাংলার গরিব জেলে মজুরদের নামে ঋণ দেখানো হচ্ছে, অথচ ওরা কেউ ঋণ পায়নি। আমি ভাবতে পারছি না, আমার মতো সেক্সি মহিলার সামনে তুমি নিজে কিভাবে সংযত রেখেছো সেবাব্রত। নিজেকে সংযত রাখতে না পারলে অপরকে সংযত রাখা যায় না। না দেবী নয়, নটি বয়, তুমি আমাকে ববি বলো। ববি প্রেমের অরণ্যে বন্দি করে রাখতে চাই। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টকিনোর ঝাল। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতে না পারো তো কাল। এ জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টকিনোর ঝাল। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতে না পারো তো কাল। ও মেরা নাম 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 রুবি 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 রুবি, ও মেরা নাম 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 রুবি 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 রুবি।
দারুণ সেজেছিস তো, কপালে চন্দনের ফোঁটা, গলায় মালা, সঙ্গে ওটা কে রে? বেনারসি পার্লিশের শোকেসের মডেল নাকি গোজ ইউল লাইফ পার্টনার? পার্টনার মানে জীবন সঙ্গিনী। আকি, এই আমার বোন ববি। আপনি সত্যি বিয়ে করেছেন? হ্যাঁ, বাড়িতে যেন আমার সময় পেলাম না। বাপির অনুমতি না নিয়ে তুই কিন্তু বিয়ে করে অন্যায় করেছিস দাদা। সেটা আমি অনেক আগে স্বীকার করেছি। বাবা নিশ্চয় এই অন্যায় আমাকে ক্ষমা করবেন, কারণ কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। চলো আখি, বাবার আশীর্বাদ দিতে ভেতরে চলো। দাঁড়াও, কোন সহজে তুমি এরকম একটা ভিকিরি ছোট লোকের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো? কার হুকুমে তুমি কাকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছ? এই ছোট লোকের মেয়েটাকে বিয়ে করে তুমি আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো, আমার মাথা হেড করে দিয়েছো। না বাবা, তোমার মাথা হেট হয় সেরকম কাজ আমি করিনি বাবা। আখি শিক্ষিত, ভদ্র, তবে বড় গরিব। গরিব? আর তুমি সেই গরিব মেয়েটাকে উদ্ধার করার জন্য রূপকথার রাজপুত্র হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালে। কিন্তু বিয়ে করার আগে আমার মুখটা একবার তোমার মনে পড়েনি আমার বংশ আর আভিজাত্যের কথা। বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে, তুমি সরে যাও। আমি আপনার ছেলের ধর্মপত্নী, আর আজ থেকে আপনি আমার বাবা। তাই এই বাড়ির আপনি পুত্রবধূ নয়, আপনার পায়ে আমাকে দাসী হিসেবে মেনে নিন বাবা। সরে যাও বলছি। সাধু বাবু, এসেছিলাম আপনার কাছে, এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি। মনে রাখবেন, জাত মানুষকে সৃষ্টি করে না, মানুষই কিন্তু জাতের সৃষ্টি করে। আর পাক নোংরা হতে পারে, কিন্তু পাকে ফোটা পদ্ম কিন্তু নোংরা নয় সাধু বাবু, নোংরা নয়। সেবাব্রত আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। ধন্যবাদ ধন্যবাদ পল্লববাবু, ধন্যবাদ। সত্যি তোমার সাহস আছে ভাই, যেভাবে দুম করে একটা বিয়ে করে নিয়ে এলে তা ভাবাই যায় না। ববি প্লিজ, বৌদির ঘুমটাটা সরিয়ে শ্রীমান মুখখানা দেখে একবার জীবনটা ধন্য করো। এই দেখো, রজত, তুমি হঠাৎ চমকে উঠলে কেন? তুমি একে চেনো নাকি? না, তবে আর কি? যাও ববি, এদের বাড়িতে ভেতরে নিয়ে যাও, কারণ নতুন বর কনেকে বরণ করে তো নিতে হবে। শাক বাজিয়ে বরণ করে ঘরে তুলতে হয় গো। বাড়ির বউ মানেই তো ঘরের লক্ষ্মী। না, আমার দাদা বাবু বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো, অথচ বউকে কেউ বরণ করে ঘরে তুলতে এলো নেই। তাই তো এই দুঃখীরাম না থাকতে পেরে ছুটে হয়েছে ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে। চাকর বলে নিজেকে ছোট করো না দুঃখিতা। তাতে তোমার চেয়ে দুঃখ বেশি পাবো আমি। তোমার কর্তব্য জ্ঞান অনেক ভদ্রবাবুদের লজ্জা দেবে। তাই তো এমনি করে সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে চিরকাল তুমি আমার পাশে থেকো দুঃখিতা। আমি জানি বাবা, তুমি আমার কাছে হিমালয়ের মতো কঠিন হলেও আকাশের মতো উদার। তাই আখিকে বধূ হিসাবে নয়, নিজের কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা। দাদা যা দুঃখী যা, ওদের শাঁখ বাজিয়ে বাড়ির ভেতরে নিয়ে যা। আর ববি, তুমি স্ত্রী আচারের ব্যবস্থা করে ওদের ভেতরে নিয়ে যাও। যাও যাও দুঃখীরাম। এসো গো বৌদিমণি, এই দুঃখীরাম চাকর তোমাদের ঘরে নিয়ে যাবে। আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি। এসো গো দাদা বাবু, এসো গো দাদা বাবু। বাপি, একটা ছোট জাতির মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া তোমার কিন্তু একদম উচিত হলো না বাপি। মেয়েটা আমার বড় মাথা গরম। আরে বাবা, তুই কি জানিস না আমার সামনে পঞ্চায়েত নির্বাচন? আরে নির্বাচনের সময় যদি আমি ওদেরকে এই অবস্থায় তাড়িয়ে দিই, তাহলে পাবলিকের কাছে আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। তাই আমাকে এমন একটা কাজ করতে হবে যে কাজে সব মরবে আর লাঠিও ভাঙবে না। যেমন করে ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। মেয়েটাকে পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
তাই সমাজ সংসারের প্রয়োজনে ওকে রক্ত পরীক্ষা দরকার। রক্ত পরীক্ষা মানে অ্যালেজা টেস্ট, আর সেই টেস্টে ধরা পড়বে ওই মেয়েটা এইডস রোগে আক্রান্ত। বাপি না রে মা, না, এটা আমি বলছি না, কলকাতার নামি দামি ডাক্তারের রিপোর্ট, আর সেই রিপোর্টটাকে অমান্য করার অধিকার স্বয়ং আদালতেরও নেই। যেমন করে হোক বাপি, যেমন করে হোক ওই ছোট লোকের মেয়েটাকে এই বাড়ি থেকে দূর করে দিতেই হবে, তা না হলে যে আমাদের মান সম্মান কিছুই থাকবে না বাপি। ইয়েস, দিস ইজ মাই হবি। ওই ছোট লোকের মেয়েগুলোকে ঘৃণা করাটাই আমার একমাত্র hobby। যেমন করেই হোক আর যেভাবেই হোক তুমি নামি দামি ডাক্তারকে রাজি করাও। আপনি কিছু চিন্তা করবেন না স্যার। Yes! ছোট লোকের মেয়েটাকে যদি গ্রাম ছাড়া না করতে পারি, সেটাই আমার নাম রজত রায়। সেটা তো আমি বুঝলাম রজত, সেটা তো আমি বুঝলাম, কিন্তু এই অসামান্য সুন্দরী মেয়েটা এই গরিবের বোন বাবু, কে কে তুই? আমি আখির বড় ভাই। বড় দায় থেকে পল্লব আমাকে উদ্ধার করেছে, তাই শুধু পল্লবকে নয় আপনাকেও আমি কৃতজ্ঞতা জানাতে এসেছি বাবু। কিন্তু এখানে কি চাই? আমি আমার বোনকে নতুন শ্বশুর বাড়িতে রাখতে এসেছি। আমি একা আসিনি বাবু, আমার সঙ্গে গ্রামের আরো 2-4 জন এসেছে, ওরা সবাই মিলে আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছে। আপনি মানুষ নন বাবু, আপনি আমাদের মতো গরিব মানুষের দেবতা। বামন হয়ে চাঁদে হাত বানানোর ফলটা কি হতে পারে তুমি জানো? একটা চায়ের হোকার হয়ে তোরা এত বড় সাহস হয় কি করে মনের সাথে পল্লবের বিয়ে দিতে? বাবু চাপকে তোমার পিঠের চামড়াটা আমি তুলে নেবো। একটা বাজারের মেয়েকে জোর করে আমার ছেলের সঙ্গে তুমি বিয়ে দিয়েছো। এই কে আছিস এই জানার থেকে বেঁধে ফেল। বল বল, কেন পল্লবের সাথে বোনের বিয়ে দিয়েছিস? বল। এই, তোর হাতে ওটা কি রে? মিষ্টি? বাবু, মিষ্টি খাইয়ে বড়লোকের বাড়িতে কুটুম বিদা করতে এসছিস? রাখ রাখ ওটা রাখ। ছোট লোকের বাচ্চারা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি। তোর এই মিষ্টি আমার বাড়ির ঝি চাকর তো দূরের কথা, আমার বাড়ির পোষা কুকুরগুলোও খাবে না। বেরিয়ে যা এখান থেকে, নাহলে লাথি মেরে তোর আমি মাথাটা ভেঙে দেবো। আর সাধু সামন্তের 5টা কুত্তা। রাম, ওঠো উল্লাসদা, ওঠো। তেলে আর জলে যেমন মিশে নাও, তেমনি ধনী আর গরিবের মধ্যে কোনোদিন আত্মীয়তা হয় না উল্লাসদা। এই গুন্ডাটা জোর করে পল্লববাবুর বিয়ে দিয়েছে স্যার। কে তুই? আমি সোনামুখী নির্যাতিত অবহেলিত ছোট লোকদের একজন পরশুরাম। কি চাই? এখানে আমি ভোজ খেতে আসিনি, এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আখি আর পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে। কিন্তু আমি এখানে এসে দেখলাম, কি দেখলি তুই? একটা গরিবের ওপর ধনীর অত্যাচার, আর সাধুর মুখে অসাধু শয়তান। চুপ কর জানোয়ার, তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো। না বাবু না, আপনি আমাদের পুলিশে দেবেন না বাবু। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এই ধনীর দুয়ারে আসবো না বাবু। তবে বাবু যাবার সময় একটা অনুরোধ করে যায়, আপনি আমার মতো আমার বোনটাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবু। তাহলে আমার মা বাবা হারানো বোনটা কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসাবে বাবু। আপনি আমার বোনটাকে তাড়িয়ে দেবেন না বাবু, আপনি আমার বোনটাকে তাড়িয়ে আজ আমি চলেই যাচ্ছে শোষণমূলক দলিত সমাজের প্রতিনিধি, কিন্তু চোখ মেলে ভালো করে চেয়ে দেখো, ওই দুনিয়ার আকাশে উঠেছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বিপ্লবের ঝড়। সেই সর্বনাশা ঝড়ে ভেঙে চুরমার সাত মহলা ইমারত আজ যাকে সম্পত্তির আভিজাত্যের নেশায় লাথি মেরে কুত্তার মতো বাড়ি থেকে বের
একদিন একদিন তারই কাছে তোমাকে কেঁদে কেঁদে বলতে হবে, তুমি মানুষ, তুমি শহীদ, তুমি সতীশের শিব। তেরে শিব। জানোয়ারটা আমাকে ভয় দেখিয়ে দিয়ে গেল, কিন্তু জানে না ও জানে না যে ওই হারামজাদার বোনের ব্লু প্রিন্ট আমি অনেক আগেই তৈরি করে রেখেছি। অভিমন্যু বলো প্রবলেম অনেক আগেই তৈরি হয়ে গেছে স্যার। সুন্দরী, যৌবন, ভক্তি, আখি, মাত্র কাল ভ্যালিতে প্রতিটার পরিচয়ে গ্রাম থেকে উৎখাত হবে। আর গ্রামের মানুষ ইট পাথর ছুঁড়ে তিলে তিলে মারবে আর বলবে পতিতা যৌনকর্মী আখি। আমাকে ফাঁকি দিয়ে এক এক গয়না তুমি কেড়ে নিয়েছো। আমাকে ফাঁকি দিয়ে তুমি বার বনিতাকে নিয়ে সুখী সংসার করতে যাও, কিন্তু না, তা আমি হতে দেবো না। এক এক করে তুমি আমার সমস্ত গয়না কেড়ে নিয়েছো। শেষ সম্বল বলতে পিছে হার গাছা, ওটা আমার চাই না। ভয় দেখি তুমি ওই হার আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ ওই হার আমার বাবার দেওয়া। ওইসব ছেদা কোথায় শর্মাকে তুমি ভোলাতে পারবে না। দাও দাও, জলদি দাও। সারা 5 ভরি সোনার হার। সারা আমাকে ভেবেছে ফেলকু পার্টি। আই জোর বোর্ডে ওই হার গাছে ফেলে হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব, নইলে সুন্দরী কোয়েলের কাছে আমার মান থাকবে না। মদ, জুয়া, নোংরা মেয়েদের পিছনে কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। হার গাছা তুমি দেবে কি না আমি জানতে চাই। বললাম তো ওটা আমার কাছে নেই। কার কাছে আছে? ভাসুর ঠাকুরের কাছে। চুপ রাও আরামজাদে। বাড়ির বইয়ের ভার আছে কিনা ভাসুরের কাছে। বাহ বাহ, চমৎকার। ওকে তুমি বিশ্বাস করো? না, এই গ্লাস মন্ডল তোমার মতো মেয়েকে বিশ্বাস করে না। আমি জানি ওই হার গাছা তুমি লুকিয়ে রেখেছো। সোজা কোথায় কাজ না হলে চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। নতুন করে তুমি আর আমাকে চাবুকের ভয় দেখিও না। তোমার হাতে চাবুক খেয়ে খেয়ে সারা শরীর আমার কালশিটে দাগ পড়ে গেছে। আর যদি মারতে হয় মারো, তবু হার গাছা তুমি দেবে না। বললাম তো ওটা আমার কাছে নেই। তবে রে হারামজাদি, তোর মতো বাজারের মেয়ে উপযুক্ত শাস্তি। তুই বৌমার গায়ে হাত তুলেছিস শয়তান! ওরে ওরে বাঁদর, ও যে ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে তুই যদি ফের ওর গায়ে হাত তুলেছিস, তোর হাত দুটো আমি ভেঙে দেবো না জানো? ওরে, মা বাবা মারা যাবার পর আমি আমি তোদের দুটোকে কুলিপিটি করে মানুষ করেছি। নিজে না খেয়ে তোদের মুখে অন্ন তুলে দিয়েছি। হকারি করে আমি আমার বোনের বিয়ে দিয়েছি, তোকে বিয়ে পাশ করিয়েছি। তাই তাই তোর সমস্ত অত্যাচার, সমস্ত স্বেচ্ছাচার আমি মুখ বুঝে সহ্য করে যাই। আজ বড় দাদা হয়ে তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, এই অন্ধকার জগৎ থেকে তুই আলোর জগতে ফিরে আয় ভাই, আলোর জগতে ফিরে আয়। একটা রেলের হোকার আমাকে জ্ঞান দেবে আর আমি শুনবো, তা তুমি ভাবলে কি করে দাদা? আর গাছাটা কার কাছে আছে তাই বলো। যার কাছে থাক তুই ওটা পাবি না। পাবো না? না, পাবি না, কারণ ওটা তোর নয়, ওটা বিবেক কাকা তার মেয়ের গলায় পড়িয়ে মা লক্ষ্মীকে এ বাড়িতে পাঠিয়েছিল। লক্ষ্মী? তাহলে তাহলে নারায়ণ কি দাদা? নারায়ণ বলছো তুমি? এই গ্রামে সবাই আড়ালে আবডালে যা বলে, কি বলে? এই বিলাসের বউ এই ভাসুরের সঙ্গে অবৈধ প্রেম। এই তো মালপি
জুয়ো দান ধরে হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নিই আর ওই সুন্দরী কোয়েলের রূপের অহংকারের উপযুক্ত জবাবটা আমি দিয়ে বিলাস ও ভগবান, স্বামী তো এই অপবাদের বোঝা আমি কেমন করে বইব? স্বামী তো ওই কলকের বোঝা, স্বামী তো ওই অপবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন মৃত্যু হলো না? বৌমা, পারলাম না বৌমা, যে মুখে ওই পাপ কথাটা উচ্চারণ করলো আমি আর মুখখানা ভেঙে দিতে পারলাম না। স্বামী তো কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? বৌমা, মহাভারতের মহাপুরুষ ভীষ্মকেও কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছিল, আর আমি তো সামান্য রেলের হকার। তো সব ঠিক হয়ে যাবে, দেখবেন দুদিন পরে ও আবার ঠিক বাড়িতে ফিরে আসবে বৌমা। কিন্তু ও যে অন্ধকারে হারিয়ে গেল দাদা। না বৌমা, না, আমি ওকে অন্ধকারে হারিয়ে যেতে দেবো না। ও যে আমার ছোট ভাই, ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, মানুষ করেছি। না, আমি যেমন করেই হোক ওকে এই অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনবই বৌমা, আমি ফিরিয়ে আনবই। বহু সাধনার বলে আপনার মতো দাদা পেয়েছি, ভাসুর পেয়েছি, কিন্তু এমনই আমার বড় ভাগ্য, আমি সংসার পেয়েও স্বামী পেলাম না। আপনার এই ছন্নছাড়া ভাইয়ের কথা আপনি কিছু মনে করবেন না দাদা। আমার স্বামী আমার মাথায় যতই কলঙ্কের বোঝা চাপিয়ে দেখ না কেন, এই পাড়ার লোকেরা আড়ালে আপনারে যাই বলুক না কেন, আমি জানবো আপনি আমার দাদা, আমার গুরুজন, আর এই ছড়া করবি আপনার ছোট বোন। না বৌমা, না, আমার কারোর উপর রাগ নেই, কারোর উপর অভিমান নেই। আমার কি রাগ করা সাজে? আমি যে বড় ভাই, অনেক দুঃখ কষ্ট করে রেলে হকারি করে ওদের আমি বড় করেছি, মানুষ করেছি। তাই তো আমি ছোট ভাইয়ের কথায় রাগ করতে পারি না। কিন্তু আমাকে বিলাসকে বোঝাতেই হবে। ওরে, কাঞ্চন ফেলে ঝুটো কাচের মোহে নিচেই ছুটে মরিস নে, ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়ে অলক্ষ্মীর পুজো করিস নে। আমি হকার, আমাকে তোরা যত অপমান করো, যতই আঘাত দে, আমি কিচ্ছু মনে করবো না রে ভাই। কিন্তু তোরা দুজনে মিলে একে অপরকে ভালোবেসে তোরা গড়ে তোল তোদের সুখের স্বর্গ, তোরা গড়ে তোল তোদের সুখের স্বর্গ। দাদা, আখি, তুই ওরা যে আমাকে পাঠিয়ে দিল দাদা। কেন? আর বলবো বড় বাবু, ওই পাষণ্ডটা মানুষ লয় গো, মানুষ লয়। ওরা শুধু টাকাই চেনে, মানুষ চিনল না গো, মানুষ চিনল না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা বৌদিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই রোগ নাকি বাতাসেও ছড়ায় না, নাকি নিস্তার নেই গো, নিস্তার নেই। কেউ কোথাও বলে না, খেতেও দেয় না, পোষা কুকুর যত্ন পায়, তবু আমার এই ডাক্তার জবাব দিয়েছে। বাবু বলল ওকে লাথি মেরে বাড়ি থেকে দূর করে দে। কেউ ছুতে চাইনি গো, কেউ ছুতে চাইনি। তাই তো ভাবলুম আমি তো চাকর, সবাই রোগের ভয়ে পালিয়ে গেলেও আমার তো মরতে ভয় নেই গো। ভাবলুম তাদের বোন, তাদের বাড়িতেই দিয়ে আসি, নিশ্চয়ই তারা দুমুঠো খেতে দেবে। আর পল্লব আজ 1 মাস হলো ব্যবসার কাজে বাইরে গেছে। দুঃখিতা,
কবে বৌদিমণির মুখ বুঝে অত্যাচার সহ্য করতে হয়, তাই তো আমি তো চাকর, চোখে দেখেও আমি আমি প্রতিবাদ করতে পারিনি গো, আমি প্রতিবাদ করতে পারিনি। দুঃখীরাম, আরে বৌদিমণির মুখ ফাটা কান্না আমি সহ্য করতে পারিনি গো, আমি সহ্য করতে। দুঃখিদা, তুমি কি আর ফিরে আসবে না দুঃখিদা? নিশ্চয়ই আসবো, আমি দাদা বাবুকেও আসতে বলবো। এই রামচন্দ্র আদেশে সীতা আমাকে বনবাসে দিয়ে এসেছিল ভাই লক্ষণ, আর আমিও তোমাকে বনবাসে দিয়ে গেলাম গো বৌদিমণি। পারো তো এই চাকরকে তুমি ক্ষমা করো গো বৌদিমণি, পারো তো এই চাকরকে তুমি দাদা, এই কাল ব্যাধি রোগ নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব দাদা? মৃত্যু ছাড়া আমার কোনো পথ রইল না দাদা। কে বললো কোনো পথ নেই? দিদির কাছে বোনের থাকতে কিসের মানা? বৌদি, তোর কপালটা যে এইভাবে পড়বে কে জানতো? বৌদি, বৌদি তুমি বিশ্বাস করো, আমি কিন্তু আগের মতোই সুস্থ। ওদের ওদের পায়ে ধরে আমি মিনতি করে কত করে বললাম, তারপরেও কেউ কর্ণপাত করলো না বৌদি, কেউ করলো না। ভেঙে গেল আমার আশা, ভেঙে গেল আমার স্বপ্ন। ওগো ওগো নিষ্ঠুর ভগবান, তুমি উত্তর দাও। কেন কেন এমনি করে আমার বোনের শীতের সিঁদুর মুছে গেল? কেন এমনি করে আমার বোন আজকে সকলের কাছে ঘৃণার পাত্র? তুমি উত্তর দাও ভগবান। ভেঙে যাবে সঙ্গ হবে খেলা, ভরবে না তবু আশা, শূন্য বিদায় বেলা। ভেঙে যাবে সঙ্গ হবে খেলা, ভরবে না তবু আশা, শূন্য বিদায় বেলা। পাশানো বিধাতা এই যে বিচার, কেড়ে নিল শান্তি তোমার, চোখে জলে বুক ভেসে যায় স্মৃতি রবে ফুলো মেলা। ভেঙে যাবে ফুল সঙ্গ হবে খেলা, ভরবে না তবু আশা, শূন্য বিদায় বেলা। বিধিরে বিধিরে ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে। আমাকে 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 মিথ্যের কালো মেঘটাকে সরিয়ে দিয়ে সেখানে আমাকে সত্যের সূর্যকে প্রতিষ্ঠা করতেই হবে। কারো হিম্মত নেই এই এই হকার দাদা বেঁচে থাকতে তোর স্মৃতির সিঁদুর কেউ মুছে দিতে পারে? কেউ পারবে না, কোনোদিন পারবে না। দিগল হরিণ চোখ আর মিষ্টি হাসি, দুষ্টু ইশারা। ফেলবো বাবু? হ্যাঁ হ্যাঁ, এখানেই চার ফেল, মনে হয় তোর চারে মাছ উঠবে। জল খুব গভীর বাবু। আরে ফতরাটা বড় কর, ফতরা ছিপ ফেললেই মাছে ঠকরাবে, আর ঠগরালে মারো খিচ। ওটে আসবে মৎস্য কন্যা, সেই কন্যাকে আমার চাই বোঝা। এই বোচা ঘটক সব ব্যবস্থা করে নিলে বাবু, তবে কিনা সেকেন্ড হ্যান্ড। বাবু মনে হচ্ছে
রেগে মেগে তেড়ে আসছে। রাখলে বড় ভালো লাগে রে বোচা, বড় ভালো লাগে। আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমাকে কিছু বলছেন? আহা নেকা, মেয়েরা পুকুর ঘাটে স্নান করছে আর আপনি ছিপফেলার অজুহাতে এখানে দাঁড়িয়ে আছেন, মেয়েদের শরীর করে গিলছেন। আপনি যা বলেছেন মাইরি। বোচা, আপনার কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে নয়, যেটা বলছি সবটাই কাজের। তাই বলছি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করুন, আর না হলে আমার ভাস্বর ঠাকুর আপনাদের এই পুকুরে 100টা ডুব দিয়ে তবেই ছাড়বে। ঝাড় কেন বাসে? বোচা, না বাবু, বাঁশ কেন ঝাড়ে? আর আমার বাকিটা সবাই জানে। আগে আপনার নামটা কি জানতে পারি? না। না মানে? আপনার স্বামীর নাম কি? বিলাস মন্ডল। কি বিলাস তুই? চিনতে পেরেছিস তাহলে? এই কথা বলে আমাকে লজ্জা দিস না ভাই। ছোটবেলাকার বন্ধুত্ব সে কি ভোলা যায়? ভালো নেই, এই আজ পাড়া গায়ে পড়ে থেকে লাইফটা একবারে স্পয়েল হয়ে গেছে। আরে রজত রায়ের সঙ্গে যখন নতুন করে পরিচয় হয়েছে তখন তোর লাইফটাকে শেষ হতে দেবো না। এই ভদ্রমহিলা এটা আমার স্ত্রী। আর করবি, ইনি হচ্ছে আমার বন্ধু রজত রায়। হ্যাঁ, সেই পরিচয় আমি একটু আগেই পেয়েছি। তার মানে যেহেতু তোমার বন্ধু, নিশ্চয়ই তোমার মতোই চরিত্রবাণী হবে। আরে কলকাতায় বিরাট কারবার, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। আমার সেভিং এন্ড সঞ্চয়ী কোম্পানির একজন যোগ্য ম্যানেজার দরকার। তুই যদি রাজি থাকিস। আমি রাজি রজত, আমি রাজি। চাকরি আমার ভীষণ প্রয়োজন। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমি চাই বাবা প্রতিপতি অনেক অনেক টাকা। তাহলে কলকাতা যাবার জন্য তুই তৈরি হয়ে নে। ম্যানেজারের চেয়ারটা তোর জন্য ফাঁকাই থাকবে। করবি শুনলে তো? আরে রজতের জন্য আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে। আরে যাও যাও, রজতের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে সজ্জন বন্ধু বলে যাকে তুমি ঘরে ঢোকাতে চাইছো, সেটা কতটা বন্ধু আর কতটা শত্রু সেটা তুমি বুঝতে পারলে না। আর যেদিন তুমি বুঝতে পারবে সেদিন অনুতাপের আগুনে তোমাকে জ্বলে পুড়িয়ে ছাই হতে হবে। এই কথাটা আমি তোমাকে বলে দিয়ে গেলাম। তোর ওয়াইফের কথাগুলো জানো? আরে ওর কথাই তো কিছু মনে করিস না। গ্রামের অল্প শিক্ষিত মেয়ে, হাই সোসাইটি আদব কায়দা সে কিছুই জানে না। জানতে হবে বিলাস, জানতে হবে। কারণ শহরে ম্যানেজার হলে আদব কায়দা সব সব কিছু জানতে হবে। হ্যাঁ, এই হজ পাড়া গায়ে পড়ে থেকে আমি লাইফটা নষ্ট হতে দেবো না। আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। আমার দুঃখের দারিদ্রতা অন্ধকার ঘুচে গিয়ে আবার আমার নতুন করে সুখের সূর্য উঠবে। হ্যাঁ উঠবে, সুখের সূর্য উঠবে। দুঃখের অমানিসা ভেদ করে আমাদের বোন আখির জীবনে আবার সুখের সূর্য উঠবে। সে আবার হাসবে, খেলবে, গাইবে, সংসার করবে। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। বিলাস, তুই যদি এই সময় কিছু সাহায্য করতে পারিস। অসম্ভব, ওই নষ্ট মেয়ের জন্য আমি এক পয়সাও দিতে পারবো না। বিলাস, আর দিয়েও কোনো লাভ নেই, কারণ এডস রোগ কোনোদিন ভালো হয় না। এই রোগ নিজে তো শেষ হবেই, আর অপরে জীবনও বিপন্ন যাবে। আমি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারি না। ঘরে ফেলে রেখে ওকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে ফেলে দিতে পারি না। ওই নষ্ট মেয়ের জন্য আমার কোনো দরদ নেই, কোনো কর্তব্য নেই। এই জঙ্গলিটা তোর কে হয় রে বিলাস? হোল সার্ভেন্ট। একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিয়ে যাচ্ছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা হজম করছিস। আমি হলে কি করতেন বাবু? জুতিয়ে মুখটা ছেড়ে দিতাম জানোয়ার। আমি জুতোটাই ছিঁড়ে যেতে পারতো বাবু। আপনি দেখতে এলাম, আখিমাকে একবার ভালো করে দেখতে এলাম। আসলে রোগটা কি? আপনার মতন গোবৈদ্যি ডাক্তারের দ্বারা সম্ভব নয়। এরকম কিন্তু আগেও ছিল। ডাক্তারের রিপোর্ট দিয়েছে মেয়েটা এইডস রোগে আক্রান্ত। এরকম কিন্তু আগেও ছিল অন্য নামে। তখন কিন্তু বহু নামি দামি লোককে এই গোবর্দিরাই কিন্তু ভালো করেছে। যদি প্রাণে বাঁচতে চাস, ইমিডিয়েট তোর ওয়াইফকে নিয়ে আমার কলকাতার ফ্ল্যাটে চলে আয়। শহরে সুখ পাবি,
শান্তি পাবি, প্রভাত প্রতিপত্তি সব পাবি। আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। আজ আমি চলি, বাই। বিরাজ, আমি কালই কলকাতায় চলে যাব। আমি মোটা টাকার চাকরি পেয়েছি, আমার তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে করবি। রাজমন্ডল এতটা নির্বোধ নয় যে বউকে গ্রামে রেখে নিজে শহরে গিয়ে থাকবে। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আশা করি তোমরা আর আমাকে কেউ বিরক্ত করবে না। আচ্ছা চলি। আরে বাবা, চমৎকার চমৎকার পৃথিবী, চমৎকার। যাদের জন্য আমি সবকিছু শেষ হয়ে গেল আমার, তারা তারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, ওই যে কি বললো না, ওই যে ওল্ড সার্ভেন্ট, কাকা কাকা ওল্ড সার্ভেন্ট মানে কি গো কাকা, বলো না। ওল্ড সার্ভেন্ট? হ্যাঁ। ওল্ড সার্ভেন্ট? হ্যাঁ। ওল্ড সার্ভেন্ট মানে পুরানো চাকর। চাকর চাকর, বিয়ে পাস করা ভাই আমার সঠিক পরিচয় দিয়েছে, আমি চাকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাকর। চাকর না হলে বাবা মা মারা যাওয়ার পর নিজের ভাই বোনকে ওই হকারি করে কেউ মানুষ করে নিজে না খাইয়ে ওদের মুখে অন্ন তুলে দেয়, ওদের লেখাপড়া শেখায়। আমি চাকর। যাক যাক, সবাই চলে যাক, সব হারিয়ে যাক, তবু আমি আমার কর্তব্য থেকে এক পাও নড়ে আসবো না ডাক্তার কাকা। এই সময় সংসার আমাকে ত্যাগ করলেও আমি আমার বোনকে ত্যাগ করতে পারবো না কাকা, আমি আমার বোনকে ত্যাগ করতে পারবো না। না, আমার ভেঙে পড়লে চলবে না, যেমন করেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। আমার বোনের চিকিৎসা করার জন্য প্রয়োজন হলে আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি মানুষ খুন করব, তবু আমার বোনটাকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে দিতে পারবো না কাকা। আমি আমার বোনটাকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে আর আমি অঞ্চল প্রধান সাধু সামন্ত সেইটাকে সহ্য করে নেবো না। না না, এটা হতে পারে না। তাই কৌশলে আমি এমন একটা কায়দা করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, যাতে সেটা আমার বাড়ি কি ও দাদার বাড়ি, এমনকি জগৎ সংসারে কোনো বাড়িতেই ওর ঠাঁই হবে না। জগৎ সংসার জায়গা না হলেও আমার হৃদয় সংসার থেকে আখিকে কেউ সরাতে পারবে না বাবা। তুমি ফিরে এসেছো? হ্যাঁ, ফিরে না এলে এত বড় জঘন্য চক্রান্ত আমার কাছে চিরকাল অজানাই থেকে যেত। চক্রান্ত? কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে। কি বলতে চাও তুমি? শহর থেকে ফিরে জানতে পারলাম আখিকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কোন অপরাধে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, চাইছি। কারণ আমার কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না। অপমান আর অত্যাচারে জর্জরিত করে আখিকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো। মিথ্যে কথা। ওই মেয়েটা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমার বংশ মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না বললে কি হবে? তুমি কি জানো ওই মেয়েটা এইডস রোগে আক্রান্ত? ও একটা বারবনিতা, একটা যৌন কর্মী। না, আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা। তুমি অবিশ্বাস করলেও আমার কিছু করার নেই পল্লব, কারণ এটা কলকাতার নামি দামি একটা ল্যাবরেটরি রিপোর্ট। তবে তুমি কোনো চিন্তা করো না বাবা, কোনো চিন্তা করো না। আমি তোমার আবার নতুন করে বিয়ে দেবো আমার বন্ধুর একমাত্র মেয়ের সঙ্গে।
একটা ছাগল কতবার কাটবে বাবা? বলো অবাধ্য সন্তানকে কিভাবে শাস্তি করতে হয় সাধু সামন্ত সেটা খুব ভালো করে জানে। সন্তান সন্তান শায়েস্তা করে, আগে নিজের বিবেকটাকে শোধন করে গৃহলক্ষ্মীর বোধন করো বাবা। বললো কোথায় যেতে চাইছো তুমি? আমি আমি আমার আখির কাছে যেতে চাইছি বাবা। না, কোনো মতে তুমি তার কাছে যেতে পারবে না, কারণ তার সঙ্গে আমি এই বাড়ির সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছি। শুধু আখে কি ত্যাগ করেছো বাবা? আমাকেও আমাকেও ত্যাগ করো বাবা। আমি আমি স্বেচ্ছায় তোমার ঐশ্বর্যের পাশা ছেড়ে দিয়ে চলে যাব সুখের পণ্য কুটিরে। লোক তুমি কেন বুঝতে পারছো না? এই রোগটা ভীষণ ভীষণ রকমের সংক্রামক। বাবা, আখেকে আমি ভালোবাসি বাবা, আর সেই ভালোবাসার সার্থক করতে আখের স্মৃতিতে পরিয়ে দিয়েছি একটুখানি সুখের সিঁদুর। তাই তো স্বামীর কর্তব্য করতে আমি আখির হাত ধরে বেরিয়ে পড়বো রাস্তায়। তবু মৃত্যুর ভয়ে আমার প্রাণের পেশিকে ত্যাগ করে এই অর্থের অহমিকা আরে নির্মমভাবে যাত্রীর পরিচয় দিতে পারবো না বাবা, কিছুতেই পারবো না। তাই আমার এই অমার্জনীয় অপরাধের জন্য তুমি বাবা হয়ে নয় আমাকে মানুষ হয়ে ক্ষমা করো বাবা, মানুষ হয়ে আমাকে ক্ষমা করো। একটা হিটস রোগে আক্রান্ত মেয়ের জন্য একেবারে কেঁদে আকুল। চাপকে পিঠে চাপটা দিয়ে নেব, যে পুরুষ বউর জন্য কাঁদে বর্তমান যুগে সে পুরুষ ফেরা। রাইট ইউ আর। শোনো মা শোনো, পল্লব যদি এইভাবে আমার কথার অবাধ্য হয় তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, আর তোমার একমাত্র কাজ হবে আমার এই সুন্দর সংসার বাগানটাকে সাজিয়ে রেখে নানা রকম মরশুমি ফুল ফুটিয়ে তোলা। সাজিয়ে রাখলে চলবে না সাধুবাবু, ফুল যাতে দেবতার পূজায় লাগে সেই ব্যবস্থাও করতে হবে, তা নাহলে ফুল পড়ে যে বৃথা। আরে এসো 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 সেবাব্রত, এই জননেতার বাড়িতে তোমাকে না না, স্বাগত। আপনি তো মোটেই গরিব নন, তো নেতা অবশ্যই, তবে জনগণের নন। তার মানে আচ্ছা সাধুবাবু, আপনি সত্যি করে বলুন তো, আমার কথার মানে কি আপনি কিছুই বুঝতে পারেননি? তুমি বড় রসিক বাবা, তো আরে বড় বসিয়ে না বললে আপনি যে আমায় বসিয়ে দেবেন সাধুবাবু। কি আর শিবব্রত, সেই কখন থেকে তোমার কথা ভেবে ভেবে আমার যে যৌবনের ফুল সব শুকিয়ে গেল। নিশ্চয়ই যায়নি এতক্ষণে বুঝি ববির কথা মনে পড়লো। আসলে ওই মুসলমান পাড়ায় গরিব মেয়েদের আর সবার একটা বস্ত্র বিতরণ করার অনুষ্ঠান ছিল, তাই ওই জেলে পাড়ায় আর মুসলমান পাড়ায় কোন মেয়ে লেখাপড়া হলো কি হলো না ওসব কথা আমি শুনতে চাই না। ওসব নোংরা মানুষগুলো কথা শুনতে আমার গা বমি করে। এত শিক্ষিত ছেলে হয়ে তুমি কতগুলো ছোট লোক হ্যাংলা মানুষের পেছনে তুমি তো সময় নষ্ট করবে আমি ভাবতেও পারি না সেবাব্রত। কবে এত ছুটি যাচ্ছিস কেন মা, এত ছুটি যাচ্ছিস কেন? তুই আগে ওর মানে ভালো করে বুঝি ওর হাতের লাগামটা ধর, কারণ কদিন পরেই তো আমি তোদের বিয়ে দিয়ে দেবো। ও বাপি, লজ্জা করছিস কেন, লজ্জা করছিস কেন? মানে বিয়ে তো হবে। তা সেবাব্রত, এই আমাদের এই সোনামুখী গ্রাম তোমার কেমন লাগছে বলো তো বাবা? ভালো, খুব ভালো। সোনামুখীর সোনালি সকাল, আর দুধারে সবুজ ধানের ক্ষেত, আর বিস্তীর্ণ নীল দিগন্ত, সুনীল আকাশ। তুমি বেশ রসিক কথা বলতে পারো, বড় রসিক তুমি। কি বাপি, তোমার সেবাব্রত দেখার চোখই নেই। এই কি বলছিস তুই? মানে বলছিলাম সেবাব্রত, দেখো না বাপি, না হলে এই সোনামুখী অজন্তা স্তম্ভী ববিকে তার চোখেই পড়ে না। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। বলছিলাম যে তুই তো সেবাব্রত শুন, হ্যাঁ বাপি, সেবাব্রত সত্যি
সত্যি তোমার মতো মেয়ে এই গ্রাম বাংলায় অত্যন্ত দুর্লভ। তবে মনে রেখো ভাবি, উগ্র আধুনিকতার বশে মত্ত হয়ে যেন এই গ্রামে ধ্বংসের বীজ রোপণ করো না। মাই নেম ইজ ববি। ওই ছোট লোক জেলে ভক্তি ওদের পিঠে চাবুক মারাটাই আমার একমাত্র হবি। না ভাবি না, তোমার এই অহংকারের চাবুকটা না এই গরিব আবাকাদের পিঠে বসিও না। কারণ ওই তোমার অহংকারের চাবুকের ঘা যদি একটা ওই গরিবদের পিঠে পড়ে না, তার দ্বিগুণ পড়বে তোমার পিঠে। কথাটা মনে রেখো। সাধুবাবু নমস্কার। আবার এসে হ্যাঁ বলছি, এত উত্তেজিত হলে হয় না মা, এত উত্তেজিত হলে হয় না। এই থেকে বসে আনতে হলে একটু চলে বলে কৌশলে তোকে আগাতে হবে। কারণ আগে আগে তোমার জীবন সঙ্গিনী হই, আমার এই ববির দেহের অরণ্য তোমাকে বন্দি করি, তারপরে বুঝবে যে কত কত স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী স্তম্ভী দেবীর ববির মনের মন্দিরে। ইয়েস, মাই নেম ইজ ববি। বারে বারে পুরুষ পাল্টানো আমার হবি। আপনার হবি ওই আখের জীবনে হাহাকার। কে তুই জানোয়ার? হোশিয়ার মেম সাহেব। কি চাস এখানে, তুই কি চাস? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত। কেন আজ গরিব হকার উল্লাসটা সুখে সংসারে বইছে দুঃখের বন্যা? কেন আখের মাথায় চাপিয়ে দেয়া হলো মিথ্যে কালবাজি এডসের অপবাদ? মেয়েটা এডস রোগে আক্রান্ত, আর সেই কৈফিয়ত আমি তোকে দেব না জানো। দিতে হবে প্রধান সাহেব, দিতে হবে। এই পরশুরামের কাছে আজ তোমার সমস্ত কাজের কৈফিয়ত দিতে হবে প্রধান সাহেব। এই জানোয়ার চাপকে তোর পিঠে আমি চামড়া তুলে দেবো। হোশিয়ার মেম সাহেব, এই পরশুরামের দেহের চামড়া ছাড়াতে তার আগে আমি তোমার দেহের চামড়া ছাড়িয়ে আমি আমার পায়ের জুতো বানিয়ে নেব। খবরদার, খবরদার জানোয়ার, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরে ছেলামকে ডাকো, মনে করবে এখানে দাঁড়িয়ে আছে এই পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত। ওই আকিকে এই বাড়ি থেকে কেন কাঁদতে কাঁদতে চলে যেতে হলো? করবি সুখে সংসার ভেঙে দিয়ে কেন বিলাসকে দাবার গুঠি করা হলো? ওই পল্লবের মতো একটা সহজ সরল ছেলের জীবনে কেন ঢেলে দিয়ে হলো কাল কেউটের বিষ? কি অপরাধ করেছিল ওই আখি? ওই মেয়েটা এডস রোগে আক্রান্ত। মিথ্যে কথা, এ তোমাদের চক্রান্ত, এ তোমাদের ষড়যন্ত্র। একটা গরিবে মেয়ের ওপর মিথ্যা ও নির্যাতনের একটা পন্থা। কিন্তু একটা কথা তোমরা মনে রাখো, এই সাধু সম্বন্ধে কিছুতেই তোমাদের ছাড়বে না। এই লাঠির গায়ে গুন্ডা গুন্ডা গুন্ডা। হানা দিয়েছে। হারামজাদা, এই দিনে দুপুরে ভদ্রলোকের বাড়িতে এসেছি ডাকাতি করতে? ওই গুন্ডাটা আমার সব কেড়ে নিয়েছে, সব। আমি কিচ্ছু বলতে পারছি না, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমার নগদ 50,000 টাকা। 10 ভরি সোনা। এই না 10 টাকা 20 ভরি সোনা। বলছিলাম কি, এমন ভাবে কেসটা সাজিয়ে দেবে না দারোগা যেন ওই হারামজাদা 10 বছর ঘানির আগে বেরোতে না পারে। এটাকে এমন আমি সাজিয়ে কেস দেবো যে বেটা একবারে পুরো নেজে গোবর অবস্থা হয়ে যাবে। চল চল। আজ আমি যাচ্ছি সাধু সামন্ত। আইন যখন তোমার হাতে, জেল তখন আবার হবে। তবে জেল থেকে বেরিয়েছে আবার তোমার সঙ্গে আবার মোলাকাত হবে। এই দিন কিন্তু আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমার গলায় পাও দিয়ে বের করে নেবো, তোমার রক্তে মুছে দেবো আমার জীবনের যত ঘৃণা। এই আমার অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। নমস্কার। কলির পরশুরাম আজ বন্দি।
চেয়েছিল রজত। এটা আমার মাথায় উপরে উঠতে চেয়েছিল, ওই গরিব হাফ হাতে করে লোকগুলোকে নিয়ে ও নেতা হতে চেয়েছিল, কিন্তু জানে না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত কতটা ডেঞ্জারাস। আমার উপরে উঠতে চাইলে আমি তাকে কখনোই ছেড়ে দেব না। শুনে রাখো রজত, এই অঞ্চলে যেই আমার উপরে উঠতে চাইবে তার মাথাটাকে আমি চিরদিনের মতো মুড়িয়ে দেব। কার্গিল সীমান্তে হানা দিচ্ছে বিদেশি জঙ্গি হানাদার, মানুষের শরীরে হানা দিচ্ছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ও এইডস। ঠিক সময়ে ওষুধ না দিলে ওই সারা শরীরে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে গেছে। ওই তোমার জামাই বিলাস মস্ত চাকরি নিয়ে কলকাতায় গেছে, তার জানতে কারো বাকি নেই। কথাটা সারা গায়ে ছড়িয়ে গেছে গো। হিপিকা, হিপিকা, পুরো হিপিকাপের সিমটম। আচ্ছা বলতে পারো আমার আখিমা কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। কেন? উল্লাস দাদার বোন আখির কঠিন ব্যামো, তাই পঞ্চায়েতের লোক ওদের এক ঘরে করেছে। ধোবা, নাপিত, মুদি সব বন্ধ গো, সব বন্ধ। আমি বলতে শাস্তে আখি শরীর সম্পূর্ণ সুস্থ। ওই সাধু সামন্ত বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছে। তা তুই কে? আগে পেল্লাদ, পেল্লাদ বর, ওই জেলে পাড়ায় ঘর মানে খগেন বরের বেটা, নগেন বরের নাতি। হ্যাঁ ঠিক চিনেছেন, ওরে ঠিক তোকে চিনেছেন না বটে। চিনলে তো রোগকে চিনবো কি করে? বল বল কি হয়েছে? ওই ভোরবেলায় জাল ফেলে ফেলে বুকে সর্দি, জমাট বেঁধে পাথর, গুমো গুমো জ্বর, মুখে রুচি নেই, তাই তো? আগে আমার লয়। তোর নয় তো কি আমার? দেখে এদিকে আয়, জিভটা দেখি। আগে চপ চপ হারামজাদা। যা ধরেছি ঠিক তাই। তা কতদিনের কেস? আগে লম আছে, 9 মাসের? লম আছে। 9 মাসের? হ্যাঁ, আমার লয়, তবে কার? আমার স্ত্রী। তোর বেটা। তা আগে বলবি তো। তা কি হয়েছে বল। পোয়াতি বলে পেটে ব্যথা হচ্ছে, তাই জাল ফেলতে যাওয়ার আগে থাকতেই এলুম, তখন কি হতে কি হয়। একদম নাক 200। ব্যাস। পোয়াতি কেন, পোয়াতির মা পর্যন্ত টের পাবে না মানে কখন বাচ্চা হলো। চলো গো ডাক্তার বাবু, যাবো চলো। যাবো ডেলিভারি কেস বলে কথা। মা আমার কষ্ট পাচ্ছে, নাড়ি বেঁধে দিয়ে আসবো, আর ফেরার পথে করবি মাকে দেখে আসবো। যা যা দেরি করিস রে, তুই গিয়ে পুরিয়াটা খাইয়ে দে, ততক্ষণ আমি ওই দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে ঠিক সময়ে চলে যাব। ডাক্তার বাবু এই 50 টাকা। আর বাহাদুরি করতে হবে না, ওই টাকাটায় মাকে ফল কিনে দিবি। যা যা পালা। তুমি মানুষ লও গো, তবে কি জানোয়ার? তুমি দেবতা। দেবতা? তুমি আমাদের মতো গরিবের দেবতা। দেবতা? ওরে ওরে, দেবতা কোথায় পাবে? দেবতা কোথায় আছে? ওই ধনির দেবালয়ে দেবতা যে বন্দী হয়ে আছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে চাষার বেটা? আমাদের রাম ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলে? আমার রাম, আমার রাম ডাকাতি আর রাজধানীর কেসে রাম ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। না না না, আমার রাম এমন কাজ করতে পারে না। ও যে আমার অন্যের জোষ্ঠী। ওই শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একাবে। শয়তান সাবু সামন্ত, আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি? সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরাই আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কেন? ওই মসজিদ তোলায় ওরা মন্দির বানাতে চায়। ওরা কারা? যারাই বাংলার শান্ত ভূমিকে অশান্তির আগুন জ্বালাতে চায়, যারাই সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে এক দ্বন্দ্ব বাঁধাতে চায়, এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে আরেক ভাই রক্ত ঝরাতে চায়, আমি সেই সব রাজনৈতিক মদতপুষ্ট হায়নার দলের কথা বলছি। আমার রাম, আপনার রাম ফিরে আসবে। এই সোনামুখী চেতনা সম্পন্ন মানুষের প্রচেষ্টায় আপনার রাম নিশ্চয়ই ফিরে আসবে। ভাগ্য,
সবই আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, তার এমন মন্দ ভাগ্য যে স্বামী সুখ কাকে বলে জানতেই পারলো না। একমাত্র বেকার ছেলে, সেও ওই চক্রান্ত জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না, আপনার রামকে ছাড়িয়ে আনার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। ভিডিও সাহেব, এ রোগ কিন্তু নাকশে সারবে না, ভেলোডোলায় উপশম হবে না। এ রোগের একমাত্র ওষুধ ওই রাম রহিমের লাঠি। এগিয়ে যাও, তোমরা সবাই এগিয়ে যাও। ওই ওই সাধু সামন্তের চক্রান্তের হাত থেকে বাঁচাও তোমাদের মন্দির আর মসজিদ। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাঁচাও। তোমাদের মুক্তি দাবিতে সোচ্চার হয়ে বলো, এই অন্যায় আমরা মানছি না, মানবো না। চাঁদ বেজাতের গরল গায়ে আমরা মাখবো না। সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের আর কোনো ভয় নেই ভিডিও সাহেব। নিশ্চয় 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 আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কারণ চারিদিকে আমাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ। কিন্তু এই অন্যায় অবিচারের কি প্রতিবাদ হবে না? হবে হবে, নিশ্চয় হবে। আমি এই রাম রহিমের মিলিত প্রয়াসেই তোমাদের একসাথে লড়তে হবে। দেশটা তোমার বাপের না, কিছু বললেই ধরছ টিপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি ধরছ ছলা, কিছু বললেই ধরছ টিপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি ধরছ ছলা, কিছু বললেই ধরছ টিপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিয়ে বেঁচে আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিয়ে বেঁচে আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারা ভয় দেখিয়ে হবে না রে কাম। এই দেশটা তোমার বাপের নাকি ধরছো ছলা, কিছু বললেই ধরছো টিপে জনগণের গলা। কিছু বললেই ধরছো টিপে জনগণের গলা। কিছু বললে ধরছো টিপে জনগণের